টলমল করছে আপনার আসন, যে কোনো দিন আপনাকে ফেলে দেবো, যে কোনো দিন। একদল মানুষ যাবে, হাজার লক্ষ লক্ষ মানুষ যাবে, কালীঘাট থেকে হোক বা আপনি যেখানে থাকেন সেখান থেকে, অন্য যেখানে যে যে জায়গায় থাকেন সেখান থেকে হোক, নবান্ন থেকে হোক, সেখান থেকে ধরে বার করে দেবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এক্ষুনি উইথড্র করা উচিত। যদি উইথড্র না করেন এবং এরপরে যদি গন্ডগোল বাড়তে থাকে, যে যা বাড়ার সম্ভাবনা ভীষণ, তাহলে এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলার যদি আর অবনতি হয়, যা হয়েছে, যা অবস্থায় পৌঁছেছে, তাহলে এখানে সঙ্গে সঙ্গে 356 ধারা সংবিধানের জারি করে এই সরকারকে ফেলে দেওয়া উচিত। আজকেই যা আছে তাতেই ফেলে দেওয়া যায়। সেই জন্যই কিছু কিছু যুবরাজকে দেখা যায় রাত্রির বেলা এমন টলতে টলতে বাড়ি ঢুকছেন। সব মাতালরা বিজেপিতে আছে তো, সেই জন্য কিছু যুবরাজকে দেখা যায় যে এমন টলতে টলতে রাত্রিরে বাড়ি ঢুকছেন যে পুলিশ এরকম করে ধরে ধরে তুলছে। লোভ কোথায়? আপনি তো হেরেছেন, চেয়ারের লোভ তো আপনার। আপনি তো শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, হেরে কেন চেয়ারে বসতে গেলেন আবার উপনির্বাচন করিয়ে? আপনার তো ছেড়ে দেওয়া উচিত ছিল। তো চেয়ারের লোভটা দেখা যাচ্ছে তো আপনার, আমাদের তো নয়। উনি চলে যেতেও চাইছেন, আমার কাছে যা খবর আছে। উনি একটা শুধু সম্মানজনক রাস্তা খুঁজছেন, যে ওনাকে আন্দোলন করে সরিয়ে দেওয়া হলো, এটা উনি মানতে পারছেন না। উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রস্ত করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুমতি দিয়ে দিলেন, তার যে গুন্ডা বাহিনী আছে, বেশিরভাগই তো গুন্ডা বাহিনী, লুম্পেন্স, তাদেরকে একটা অনুমতি আজকে প্রকাশ্যে দিয়ে দিলেন যে তোমরা এবার তাহলে গুন্ডামি শুরু করে দাও। ফোঁস করো মানে কি? ফোঁস করো, ওই ফোঁস করো, কামড়াও, এইসব তো আলাদা কোনো ব্যাপার নয়। এটা যে অর্থে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সেই অর্থে তো আর মিথ্যাচারী মমতা ব্যানার্জি বলতে পারেন না। মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা আমরা সবাই বুঝেছি। এটা হচ্ছে প্ররোচনা দেবার ভাষা, যে তোমরা এবার তাহলে তাণ্ডব শুরু করো। শুরু হয়ে গেছে। দুর্গাপুরে সিপিআইএম একটা বড় মিছিল করছিল, তার উপরে ইট বৃষ্টি, বোম বৃষ্টি এসব হয়েছে। আজকেই হয়েছে, ওটা বলার পরেই হয়েছে। তো মমতা ব্যানার্জি যদি মনে করে থাকেন যে তিনি ওই ব্ল্যাক শার্টস যেরকম হিটলার তৈরি করেছিলেন, বা ব্রাউন শার্টস যেরকম, না ব্ল্যাক শার্টস মুসলিম তৈরি করেছিলেন, ব্রাউন শার্টস হিটলার তৈরি করেছিলেন, এইরকম যদি গুন্ডা বাহিনী তৈরি করে তিনি মানুষের যে আন্দোলন আজ কিছুদিন হলো আর.জি. কর কাণ্ড নিয়ে একেবারে সুস্পষ্ট হয়ে উঠেছে, তাকে দমন করবেন, মানুষকে ভয় দেখাবেন, তাহলে তিনি তার মতো করে ভাবছেন, কিন্তু অত্যন্ত ভুল ভাবছেন। কারণ মানুষ যদি ফোঁস করে, তার অর্থ কিন্তু অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়ায় একজন খারাপ শাসকের কাছে। এবার আস্তে আস্তে যোগদান করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কিছু জানেন না, কিসের এফআইআর করবেন? করুন না, একটা এফআইআর করুন। সেটাকে কি করে কোয়াশ করতে হয় আমাদের জানা আছে, সেটাকে কি করে হাইকোর্টে নিয়ে গিয়ে সেটাকে কি করে খারিজ করিয়ে দিতে হয় সেই উপায় আমাদের জানা আছে, আইন জানা আছে। হ্যাঁ, আপনি একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে করুন না, একটা করুন, বা আপনি 100টাই করুন, বা 1000টি করুন। আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনি মিথ্যা অভিযোগ করছেন, এবং সেই মিথ্যা অভিযোগে এফআইআর দায়ের হচ্ছে, এবং তারপর তাদের বিপদ হচ্ছে। দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। কেন সন্দীপ ঘোষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল না, সেই জবাবটা আপনি দিন আগে। সিবিআই ঠিক করবে কখন অ্যারেস্ট করবে কি করবে না। আপনিও তো অনেকদিন অ্যারেস্ট না হয়ে বসে আছেন, সেই জবাবটা কারোর কাছে চান যে আমি অ্যারেস্ট না হয়ে বসে আছি কেন এতদিন, একরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও। তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে,
তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা। সব চোর, ছেচোর, চিটিংবাজ, মাতাল, পাতাখোর, খুনি, ধর্ষক সব বিজেপিতে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না কালকা যোগী, ভাতেরে বলে অন্ন, ঠিক আছে? ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় এমন যার কোনো কথার প্রতিক্রিয়া আমাকে দিতে হবে। সাংসদরা আপনারা যান, আপনাদেরকে বলছেন, উনি বলছেন যান নরেন্দ্র মোদীর দপ্তরে গিয়ে আপনারা একটা বিক্ষোভ করে আসুন। কেন ধর্ষণের আইন আনছেন? এটা কি বলতে চেয়েছেন? উনি মূর্খ ছাড়া কি কথা বলবে না? ধর্ষণের এবং খুনের আইন ইন্ডিয়ান পিনাল কোডেও ছিল এবং এখন যে নতুন আইন হয়েছে সেখানেও আছে। 10 দিনের মধ্যে কেন ফাঁসি হয়? 10 দিনের মধ্যে ফাঁসি হয়? 10 দিনের মধ্যে কিসের থেকে 10 দিন? কবের থেকে 10 দিন সেটা বলছেন? জানেন উনি কিভাবে একটা জিনিসের শুরু থেকে শেষ একটা পিরিয়ড বলতে হয়? কেন 10 দিনের মধ্যে? কিসের 10 দিন? যেদিন খুন হলো সেই থেকে 10 দিন? যেদিন চার্জশিট জমা পড়লো সেই থেকে 10 দিন? না যেদিন হঠাৎ আপনি ঘুম ভেঙে উঠে পড়লেন সেদিন থেকে 10 দিন? নাকি যেদিন আপনার পিসিমণি কিছু একটা বলে বসলেন সেদিন থেকে 10 দিন? কবে থেকে? উনি নরেন্দ্র মোদীর গদি চলিয়ে দেওয়ার ক্ষমতা ওনার নেই, বরং উনি নিজের গদির দিকে নজর রাখুন, ওনার নিজের গদিটা টলে যেতে পারে। আর তাছাড়া উনি নিজের মতো একটা বিচার তো করেই দিয়েছেন, যে কাকে একটা ধরেছে, কি নাম তার, কাটা সঞ্জয় না কি নাম, হ্যাঁ, সে নাকি ওই ওটা ঘটনাটা ঘটিয়েছে, যে ঘটনাটা অন্তত 5 জনের ঘটনা, 4-5 জনের কমে এটা হয় না, সে একাই নাকি ঘটিয়ে ফেলেছে। তো তাকে ধরে ফেলেছেন, ধরে ওর ফাঁসি চাই। দেখে বাবা মিথ্যা কথা বলছেন বলে আমার অন্তত মনে হচ্ছে না, কারণ নির্যাতিতার বাবা এই কথা বলার পরে প্রশাসন এবং সরকার এবং পুলিশ তারা কোণঠাসা হয়ে গিয়েছিল। এবং সেদিন তো এতে দেখাই গেছে যে পুলিশ যে কাজটা করতে দিয়েছে ওখানে প্লেস অফ অকারেন্সে, সেটা সম্পূর্ণ বেআইনি কাজ। আইন ভেঙেছেন, একেবারে জেনে শুনে পুলিশ তার আইন ভেঙেছেন। তারপর আর নিজেদেরকে ডিফেন্ড করবেন কি বলে, যতক্ষণ না তিনি বলতে পারছেন যে মেয়েটি খুন হয়েছে তার বাবা মা মিথ্যা কথা বলছেন, সেই জন্যই কথাটা বলেছেন। মন্ত্রিসভা পদত্যাগ করে নতুন ভোটে যাওয়া উচিত আমাদের পশ্চিমবঙ্গে। রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত, কিছুদিন রাষ্ট্রপতি শাসন চালিয়ে ব্যাপারটাকে খানিকটা সমতা এনে পুরো ব্যাপারটার মধ্যে তারপর ভোটে যাওয়া উচিত। নতুন এমনিতেই তো তার যে গুন্ডা বাহিনী, ঠিক আছে, হয়তো ব্লু অ্যান্ড হোয়াইট শার্টস এরকম বলা যাবে তাকে, নীল সাদা জামাওলা যে লুম্পেন বাহিনী, তাদেরকে তিনি যে অনুমতি দিলেন, এমনিতেই তো তারা কোনো গন্ডগোল করলে পুলিশ তাদেরকে ধরে না, কোনো কিছু করলেই পুলিশ ঠেকায় না। না হলে একটা ছেলে যার নাম সঞ্জয়, সে কি করে 4 তলা অব্দি উঠে যায় গভীর রাত্রে একটা হসপিটালের? পুলিশ জানতো, পুলিশ চিনতো তাকে যে হচ্ছে তৃণমূলের ছেলে, একে কিছু বলা যাবে না, বলবো না। তো সেরকম এমনিতেই তো পুলিশ কিছু বলে না। আর এখন তাদেরকে গ্যারেন্টি দিয়ে দেওয়া হলো যে পুলিশ যে মাঝে মাঝে তাদের থানা অব্দি ডেকে নিয়ে যেত সেটুকুও করবে না। হয়তো ইনডিরেক্টলি পুলিশকে বলা হলো যে ওদেরকে দই সন্দেশ খাইও, মিষ্টি খাইও, ওদেরকে কিছু বলা যাবে না। এমন কিছু মানুষ আছেন সেই অপরাধের মধ্যে জড়িত আছেন, সরাসরি হন বা অসরাসরি হন, যাদের কথা জানা গেলে মুখ্যমন্ত্রীকে একেবারে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে নেমে আসতে হবে, বা এখানে এমন একটা গণবিক্ষোভ তৈরি হবে যা বাংলাদেশের সমান। ভয় পাচ্ছেন? ভয় তো পাচ্ছেনি। ভয় না পেলে উনি আজকে হঠাৎ তার গুন্ডা বাহিনীকে ফোঁস করতে বলবেন কেন? ভয় পাচ্ছেন বলেই করছেন। আপনাদের আন্দোলনের কাছে মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছেন? হেরে গেছেন তো, অলরেডি হেরে গেছেন। কালকের যে নবান্ন অভিযান সম্পূর্ণ সাকসেসফুল। কেউ বলেছিল নবান্ন থেকে গিয়ে ওনাকে ট্রেনে নামিয়ে আনা হবে না? যেটা বলেছিল সেটা করা হয়েছে। কেন বলবে না? আপনি রাজ্য চালাতে পারছেন না, আপনি দুর্নীতি করে চালাচ্ছেন, দুর্নীতি করছেন, ক্রমাগত দুর্নীতি ধরা পড়ছে আপনার, তা আপনাকে পদত্যাগের কথা বলবে না? সমগ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পদত্যাগ যান না, যোগী আদিত্যনাথের পদত্যাগ করান, নরেন্দ্র মোদী পদত্যাগ করান, অমিত শাহের পদত্যাগ করান। কেন বাছা? তাদেরকে কেন বলতে যাবো? আপনার কি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে? কোনো ঘটনা ঘটলে সেখানে শাস্তি হয়, বিচার হয়। আপনারা তো হ্যাঁ, সেখানেও হয়, কাজ হয়, সেখানেও হয়। আপনার এখানে কি হয়? মণিপুরে তো গাঁজার চাষ হয়,
আপনার এখানে গাঁজার চাষ হয়? কারা সেই গাঁজার চাষ কন্ট্রোল করবে সেই নিয়ে সেখানে গন্ডগোল হয়। আপনার এখানে কি নিয়ে হয়? কে গরু কন্ট্রোল করবে, কে কয়লা কন্ট্রোল করবে, কে বালি কন্ট্রোল করবে, কে শিক্ষা কন্ট্রোল করবে, কে রেশনের চাল কন্ট্রোল করবে সেই নিয়ে। এগুলো সবই তো মানুষের প্রাপ্য, আপনারা বিক্রি করে দেন বাইরে অন্য জায়গায়। যাদেরকে দিতে গেছিলেন তারা মুখ্যমন্ত্রীর মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়েছেন সেসব প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন। মুখ্যমন্ত্রী এর চেয়ে বড় অপমান কিছু আছে? আপনি 10 লক্ষ টাকা দিয়ে সত্য চেপে দিতে বলছিলেন, 10 লক্ষ টাকা দিয়ে। এই তো চাইছিলেন আপনি। মুখ্যমন্ত্রীর এখনো অনেক অনেক অনুসন্ধানের মুখোমুখি হওয়া বাকি আছে। মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো হবেন না, কিন্তু ক্ষমতা থেকে তো শিগগিরই চলে যাবেন, যা বোঝা যাচ্ছে, এবং উনি চলে যেতেও চাইছেন। আমার কাছে যা খবর আছে, উনি একটা শুধু সম্মানজনক রাস্তা খুঁজছেন, যে ওনাকে আন্দোলন করে সরিয়ে দেওয়া হলো এটা উনি মানতে পারছেন না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশ নিয়ে যদি আমাকে ভেবে থাকেন এটাকে বাংলাদেশ করার চক্রান্ত করেন, বাংলায় যদি আগুন জ্বালানোর চক্রান্ত করেন, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ার টলমলিয়ে দেব আমি, মমতা। উনি একটু ওভার কনফিডেন্স ভুগছেন। নরেন্দ্র মোদীর চেয়ার টলমলিয়ে দেওয়ার ক্ষমতা ওনার নেই। কোন দেশের সরকারকে টলমলিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র থাকে দেশের মানুষের। ওনার নিজের গদি টলমল করছে, উনি বুঝে গেছেন যে ওনার শেষের সেদিন ভয়ঙ্কর আসতে চলেছে খুব শিগগিরই। তাই উনি এইসব আর্তনাদ করছেন। এগুলো হচ্ছে কে বলে সোয়ান সং বলে একটা জিনিস আছে, যে হাঁস মারা যাওয়ার আগে এমন ভাবে করে শব্দ উচ্চারণ করে, যেটা শুনে মনে হয় যে একটা গানের মতো, একটা সঙ্গীতের মতো সৃষ্টি হচ্ছে। তো এখানে একটি কুসঙ্গীত সৃষ্টি হচ্ছে এখানে। তো সেই কুসঙ্গীতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীতটা শুরু করছেন, কুসঙ্গীত যেটা, এবং এই সোয়ান সং ওনার শুরু হয়ে গেল। যে মুহূর্তে উনি ওনার লুম্পেন বাহিনীকে, হয়তো ব্লু অ্যান্ড হোয়াইট শার্টস, তাকে স্পষ্ট অনুমতি দিয়ে দিলেন যে তোমরা এবার গুন্ডামিতে সরাসরি নেমে পড়ো। তিনি বলছেন মানুষ যেন কোর্টে বিচার পায়, আইনজীবীরা মনে রাখবেন কোর্টটাকে বিজেপির হাতে ছেড়ে দেবেন না। পাগলের প্রলাপ, তার কি উত্তর হবে বলুন? কোর্ট বিজেপির হাতে ছেড়ে দেওয়ার অর্থ কি বোঝাচ্ছে? উকিলরা সব বিজেপি হয়ে গেছে, ওনার দলের অনেক উকিল আছে, বিজেপির দলের অনেক উকিল আছে, বাম দলদের অনেক উকিল আছে, তাহলে বাকি থাকেন বিচারপতিরা। বিচারপতিরা কোনো দলের হয়ে কাজ করেন? পাগলের মতো কথা। ওনার কোনো মামলার রায় পছন্দ না হলে তখন উনি ছাপ্পা মেরে দেন যে এই তো এটা বিজেপির আদালত হয়ে গেছে, মুখ হয়েছে তো মুখ হয়ে গেছে। ওনাকে তো টেনে এনে কন্টেম্প্ট করে এতে পুরো দেওয়া উচিত, যিনি সব কথা বলেন। সে আগে করা হয়নি, ভবিষ্যতে করা হবে না এমন নয়। আমায় তো কিছু বলেননি, যেমন আপনার নামে আকার ইঙ্গিতে, কিন্তু না, আকার ইঙ্গিতে কিন্তু আমি যার বিরুদ্ধে করতে পারতাম, তিনি আমার বিশেষ পরিচিত মানুষ, আমার ভালো লাগার মানুষও বলতে পারেন, তার বিরুদ্ধে আমি করিনি। তার কারণ হচ্ছে যে ওই সময় ওইটা করতে গেলে যেটা করা যেত আমার বিচারপতি থাকাকালীন, তাহলে আমার কাজটা ব্যাহত হতো। এবং সেই জন্যেই ওই কুণালবাবু অত্যন্ত ধুরন্ধর মানুষ, তো অত্যন্ত বুদ্ধিমান লোক, সেই জন্যই উনি ওই টোপটা দিচ্ছিলেন যাতে আমি ওটা খাই। তো আমি সেটা কুণালবাবুর কোনো মন্তব্যের কোনো অবজেকশন নিইনি, কিচ্ছু করিনি, কারণ আমি আমার কাজটা নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম এবং এগিয়ে যেতে পেরেছিলাম। আজকে তার একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে এত হাজার ছেলের চাকরি হবে এবার, কিন্তু আমারই শুরু করা কাজটা। আপনাদেরকে একদম বলে দেবো, আজকে সব থেকে বড় রায়, একদম পুজোর আগে সুখবর, 14,000 চাকরির ক্ষেত্রে রীতিমতো হাইকোর্টের অনুমতি। সেই মামলা প্রথম কিন্তু যিনি দেখেছিলেন তিনি হচ্ছেন আর কেউ নয়, বিচারপতি ছিলেন তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারই এজলাসে এই রায় প্রথম গৃহীত হয়েছিল। স্যার, আরেকটা জিনিস আমি বলবো, আপনি তো অনেকটা খুশি এই যে আপনার পুরোপুরি রায়টাই। দেখুন, এইভাবে খুশি হওয়া অখুশি হওয়া আমাদের যে পেশাগত যে বিধি নিয়ম না হলেও কনভেনশন বলেন, সেখানে আমরা এটা হই না, কারণ আমরা আমাদের কাজটা করি।
করে তারপর সেটা চলে যায় ডিভিশন বেঞ্চের হাতে, সুপ্রিম কোর্টের ক্লাসে। চাকরি খাচ্ছেন কোর্টে হ্যাঁ, বলা হতো, আজকে হ্যাঁ। সেটা রইলো না আর কথাটা। না না, আমি চাকরি খাচ্ছেন যারা চুরি করে মমতা ব্যানার্জি যাদেরকে চাকরি দিয়েছিলেন, যাদের জন্য পুরো মন্ত্রিসভাটাও আজকে জেলে চলে যেতে পারে, এরকম অবস্থা সুপ্রিম কোর্টে হয়ে আছে। তো তাদের চাকরি যেত, যাদেরকে চাকরি বিক্রি করতেন অন্যকে বঞ্চিত করে, যাদের চাকরি পাওয়ার কথা সত্যি সত্যি, আমি সবসময় তো তাদের পক্ষেই ছিলাম, আমি তাদের জন্যই ছিলাম। একদম। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি দলদাস হয়ে গেছে, চক্রান্ত করছে, বিজেপি এরকম চক্রান্ত করছে আমি কোনোদিন দেখিনি। কি চক্রান্ত করেছে বিজেপি? বিজেপি তো কোনো চক্রান্ত করেনি। বিজেপি সব তো ঘোষিত নিয়ে করছে, ঘোষিত আন্দোলন করছে। বিজেপি যদি খানিকটা সারাপটিসাস আন্দোলন করত, এবং যদি শুরু করে, পাগল হয়ে যাবেন। উনি জানেনই না যে কিভাবে সারাপটিসাসলি একটা আন্দোলন হঠাৎ তৈরি করে ফেলতে হয়, উনি জানেন না। ওনার সেসব পড়াশোনা নেই। ওনার যে অধিবাম বন্ধু টন্ধুরা ছিলেন, তারা যদি ওনাকে খানিকটা শিখিয়ে থাকেন অন্য কথা। এমন চক্রান্ত করছেন, বলছেন এদের চক্রান্ত, এদের মুখোশগুলো খুলে দিতে হবে। কেউ কোনো চক্রান্ত করছে না, প্রথম কথা। কারো কোনো মুখোশ নেই, কোথাও কোনো জল নেই যেটা ঘোলা জল, যেখানে মাছ ধরতে যাবে লোকে, মাছও নেই। জল ঘোলাও নয়, ঘোলা জলে কেউ মাছ ধরতে যাচ্ছেও না, কোথাও কোনো চক্রান্ত নেই, মুখোশও নেই। স্পষ্ট জিনিস যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আপনার নেতৃত্বে আরজি করে ওই ডাক্তারটি যৌন নিগৃহীত হয়ে এবং তারপরে খুন হয়ে যাওয়ার পরে যে প্রমাণগুলো সেখানে ছড়িয়েছিল, সেগুলো আপনার নেতৃত্বে সব ধ্বংস করেছেন আপনি। এবার এখন সিবিআই কে দোষ দিচ্ছেন যে কেন সিবিআই পারছে না। আপনি তো প্রমাণগুলো সব নষ্ট করে দিয়েছেন। একদম। আমি বলছি স্যার, আপনি তো সিবিআই কেও এই মর্মে একটা চিঠি দিয়েছেন যে মমতা ডিরেক্টরকে গত পরশুদিন আমি রাত্রে একটা চিঠি পাঠিয়েছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে সব এভিডেন্স, সব প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছে। আপনি দেখেছেন যে ঘরে ঘটনা ঘটেছিল বলে বলা হচ্ছে, সেই ঘরে কত লোক সেদিন হাজির ছিল। ইন্দিরা মুখার্জি বলেছেন, ইন্দিরা মুখার্জি তো ওনারই লোক। ইন্দিরা মুখার্জি পুলিশ যেরকম হয়, শাসকের লোক হয়, পুলিশ শাসকের হয়েই কথা বলবেন। তার মানে এই নয় যে ইন্দিরা ব্যানার্জি একজন দক্ষ পুলিশ অফিসার নন, তা আমি বলবো না। ইন্দিরা ব্যানার্জি আইপিএস হয়েছেন, ইন্দিরা মুখার্জি আইপিএস হয়েছেন মানে যথেষ্ট পড়াশোনা করা মানুষ, ঠিক আছে। তো তিনি সরকারের পক্ষে কথা বলবেন, এটা নিয়ে আমি বিশেষ কিছু বলার নেই। যে কোনো সময় পুলিশ সরকারের পক্ষেই কথা বলে। সঠিক পদে উনি জিতেছেন? উনি সঠিক পদে জিতেননি, প্রথম কথা। আর উনি নিজে তো হেরেই ছিলেন সুবিধা অধিকারীর কাছে। তো ওনার তো মুখ্যমন্ত্রী হওয়া উচিত হয়নি, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী জন্য ওনাকে বলা হয়। তো চেয়ার, দেখুন রাজনীতিতে ক্ষমতা দখলই হচ্ছে আসল লড়াই, ক্ষমতা দখলের লড়াইটা হচ্ছে আসল লড়াই। সুতরাং চেয়ার আপনার বিরোধী পক্ষ দখল করতে চাইবেই। চেয়ার 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 কেন করছেন, এইসব আজে বাজে অবান্তর মূর্খের মতো কথা বলে লাভ নেই। কিন্তু আপনি তো 2021 সালে ভোটে জিতে এসছেন। এরপরে যে যে জিনিসগুলো ধরা পড়েছে, যে দুর্নীতি, আজকে আপনি বলুন না যে ওনার শিক্ষা দপ্তরের এতগুলো লোক জেলে কেন, খাদ্য দপ্তরের এতগুলো লোক জেলে কেন, স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু লোক তারাও কাস্টডিতে, হয়তো আমার ধারণা জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে কাস্টডিতে নেওয়া হবে। মমতা ব্যানার্জিকেও নেওয়া উচিত। মমতা ব্যানার্জি যা করেছেন এভিডেন্স নষ্ট করার জন্যে, আমরা যা বুঝতে পারছি দূর থেকে, তো হয়ে যাবেন, হয়তো তিনিও হতে পারেন। তো এগুলো কেন হলো? এটা কি কোনো সুশাসন যদি কোনো রাজ্যে থাকে তাহলে এটা হয়? কখনো হয় না। 90টার মতো ধর্ষণ হয় দিনে, তাহলে আমি নরেন্দ্র মোদীকে চিঠি করেছি, তার জন্য কি ব্যবস্থা করছে? তোমরা যা গিয়ে জিজ্ঞাসা করো। উনি কোথেকেই তথ্য পেয়েছেন আমি জানি না। 90টার মতো হতেও পারে, এত বড় দেশ। তো সেখানে যেখানে যা হয়, সেখানে কি এরকম কোনো ঘটনা উনি দেখাতে পারবেন যে কর্মরত অবস্থায় একজন মহিলা একটা হসপিটালে
তিনি যৌন নিগৃহীত হলেন এবং খুন হলেন। ডেলি যে 90টা করে হয়ে যায়, তার মানে প্রতি মাসে 2700। উনি গত মাসে হিসেব ঘেটে দেখান, একটা উদাহরণ দেখান যে সেই মেয়েটি বা যে কোনো ডাক্তার, মহিলা ডাক্তার, এইভাবে তাকে যৌন নিগ্রহ করা হলো হসপিটালের মধ্যে, তার ডিউটি আওয়ার্সের মধ্যে, এবং তারপর তিনি খুন হলেন। একটা দেখান, তাহলে বুঝবো যে উনি যে প্রতিদিন 30টার কথা বলছেন তার সঙ্গে এটার কোনো মিল আছে। এত কিছু করা হলো, সবকিছু করা হলো, তাও দোষ পেতে হবে আমাদের? হ্যাঁ, এত কিছু করা হলো, সবই করা হলো অপরাধটাকে ঢাকার জন্য। কিছু অপরাধীর নাম ঘুরে বেড়াচ্ছে, তাদের নাম ধাম খানিকটা জানাও গেছে। মনে হয় না এটা ওনার মতো এইসব, উনি মিথ্যে কথা বলতেই ভালোবাসেন। উনি নিজেই তো কত বন্ধ ডাকতেন, বাংলায় বন্ধ ডাকলেই মোটামুটি সাকসেসফুল হয়ে যায়। কিছুদিন হলো সেটা বন্ধ হয়েছে। আজকে অনেকদিন বাদে একটা বন্ধ, যেটা আমি বলবো অন্তত 70 থেকে 80%। অবশ্যই অবশ্যই, উনি তো ফাঁকা বাস চালু করেছিলেন। আজকে ফাঁকা বাস ছুটে বেরিয়েছে রাস্তায়, দোকানপাটে মানুষজন ছিল না, রাস্তায় নেমে তারা গুন্ডামি করেছে। এর আগে সিপিএম যে সময় ক্যারিয়ার নামাতো এক বন্ধে, মাঝে মাঝে সিপিএম এর লবজি ছিল ক্যারিয়ার নামাবো, তো তারপর সেই ক্যারিয়ারটা কোথায় হাওয়া হয়ে গেল কেউ জানে না। অনেক ক্যারিয়ার তৃণমূলে আশ্রয় নিল। তো তৃণমূল সেইভাবে তার গুন্ডা বাহিনীকে নামিয়েছে, লুম্পেনদের নামিয়েছে। এতগুলো যে মানুষ এলো, তারা যে প্রতিবাদ করলো, সেই প্রতিবাদটাকে নিয়ে ভাবুন যে এত মানুষ, প্রায় 1 লক্ষ মানুষ এসেছিলেন বলে আমার নিজস্ব ধারণা। হ্যাঁ, তারা ঝাঁটা নিয়ে, অন্যান্য জিনিস স্মারক চিহ্ন নিয়ে এসেছিলেন। তো আপনি সেটা ভাবুন যে মানুষের ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে আপনার সরকার এবং আপনার দলের প্রতি। আপনি লুম্পেন নামিয়ে এটাকে তোমরা ফোর্স করো বলে এটাকে আটকাতে পারবেন না, এটা আটকাতে পারবেন না। দিল্লি থেকে দামাস্কাস যেখানে খুশি ঘুরে বেড়ান, কিসে কি দিচ্ছে না আমাদের, কেন বিচার, কি বিচার দেবে? সেদিন তো আমাদের একজন মন্ত্রী লিখিতভাবে মমতা ব্যানার্জিকে জানিয়েছেন যে আপনার অসহযোগিতার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টগুলো এস্টাবলিশ করা যায়নি। তার উত্তর কোথায়? উনি দম করে একটা চিঠি লিখে বসলেন প্রধানমন্ত্রীকে যে ফাস্ট ট্র্যাক কোর্ট করা হোক। তার যখন উত্তর এলো যে আপনার অসহযোগিতার জন্য করা যায়নি অনেকগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট, তখন চুপ করে বসে গেলেন কেন? তার উত্তর দিন, উত্তরটা তো দিন। হন না শক্ত হন, আমরা চাই উনি শক্ত হন, এবং উনি দেখুন যে শঠে ষাট্টং সমাচরিত ব্যাপারটা কেমন দাঁড়ায়। এআই দিয়ে সব ফেক ভিডিও বানানো। কার ফেক ভিডিও? ওনার কি ভিডিও? ঠিক আছে, যদি সব দক্ষ পুলিশ অফিসার আসেন, তাদেরকে দিয়ে ধরে ফেলুন, ঘপাঘপ ধরে ফেলুন। আপনি যখন এতটাই জানেন, বলে দেবেন আপনার পুলিশ অফিসারদের, তারা বাকি যতটুকু করতে পারবে করবে। নিজের ব্যাপারে প্রশ্ন করুক অন্যদেরকে যে আমি এত রকমের অন্যায় করেছি, দুর্নীতি করেছি, সব ধরা পড়ে গেছি, তারপরে আমাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এই প্রশ্নটা তুমি তুলুন আগে, তারপরে সন্দীপ ঘোষকে কেন সিবিআই অ্যারেস্ট করছে না সেটা পরে সিবিআই বুঝবে। একই সাথে আমি একটা কথা আপনাকে আজকে জিজ্ঞাসা করতে চাই, সিবিআই দপ্তরে কুণাল ঘোষ গেলেন 3 দিনের মধ্যে, তিনি বললেন জুনিয়র ডাক্তাররা কিছু ডকুমেন্ট দিয়েছে, আমি সেগুলো দিতে গেছি। কি করতে সিবিআই দপ্তরে গেলেন কুণাল ঘোষ? সে তো পরিষ্কারভাবে বোঝা সম্ভব নয় যে কেন কুণাল ঘোষ গিয়েছিলেন। তবে যেহেতু ব্যক্তিটি কুণাল ঘোষ, সেই জন্যে অনেক কিছু বুঝে দেবার মতো উপকরণ সেখানে থেকে যাচ্ছে। এবার যে যা বুঝবেন সেরকম। যেমন লক্ষ্মী ভান্ডার ফেরত দেওয়ার জন্য কুণাল ঘোষ বলেছে একটা ফর্ম দেবো, যারা এত প্রতিবাদ করছেন তারা লক্ষ্মী ভান্ডার ফেরত দিবেন। করুন না, মুখ্যমন্ত্রীকে দিতে বলুন না, বলুন করুন, আমরা চাইছি তো করুন। যেখানে লক্ষ্মীরাই সুরক্ষিত নন, সেখানে আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে কি করতে চাইছেন? মুখ্যমন্ত্রী বলছেন আপনারা মনে রাখবেন আমি একটা মহিলা, সেটা মনে রাখবেন। ঠিক আছে, সবাই মনে নিশ্চয়ই রাখবে যে আপনি একজন মহিলা, কিন্তু আপনার আমলে মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর বেড়েছে। তার কারণ হচ্ছে আপনার দলের লোকেরা
আপনার দলের নিচু দলের লোকেরা অধিকাংশই লুম্পেন। আগে আমি এবং আরো অনেকজন দাবি করেছিলাম যে এখানে পশ্চিমবঙ্গে 356 ধারা জারি করা হোক কনস্টিটিউশনের 356, সেটা তো এখনো আছে রাষ্ট্রপতির কাছে। সে প্রস্তাব তো আছে, আইন শৃঙ্খলা রিপোর্ট আছে, অনেক রিপোর্ট আছে। কিন্তু রাজ্যপালের প্রতি আজকে তিনি বলেছেন যে যেখানে শ্লীলতাহানি হয় রাজার ঘরে, সে আবার কি ওটা সম্পূর্ণ ওই যে শ্লীলতাহানির যে গল্পটা রাজ্যপালের বিরুদ্ধে সাজিয়েছেন, সেটা সর্বৈব মিথ্যা, সর্বৈব মিথ্যা। এরকম কোনো ঘটনাই ঘটেনি। উনি রাজ্যপালকে ব্ল্যাকমেল করার জন্য একটা ঘটনা ছড়িয়ে দিয়েছেন। কেন একটা জিনিস সব থেকে বড় কথা, বাংলাদেশ বাংলাদেশ করছেন মুখ্যমন্ত্রী, বারবার বাংলাদেশের কথা কেন আনছেন? ভয়তে ভয়তে ভয় পেয়েছে, আপনি বুঝতে পারছেন না? ভয় না পেলে আজ হঠাৎ কেউ বলে যে ফোঁস করার অধিকার দিলাম, ফোঁস করো তোমরা। ভয় পেয়েছে বললি তো। যতদিন ভয় ছিল না ততদিন ফোঁস করার প্রশ্ন ছিল না। আজকে যখন মানুষ জেগে উঠেছে, মানুষ যখন মধ্যরাতের দখল নিয়ে নিয়েছে, তখন তিনি তো ভয় পেয়ে গেছেন। তার চেয়ার গদি সব কেঁপে গেছে। বাজে কথা, কি ক্যারিয়ার খারাপ করবেন? এমবিবিএস পাস করা ডাক্তার হয়তো এমনি করেছেন অনেকে, তাদের আবার কি ক্যারিয়ার খারাপ করবেন? ডাক্তারের ক্যারিয়ার খারাপ করা যায়? একটা লুম্পেনের ক্যারিয়ার খারাপ করা যায়। একটা লুম্পেন আপনাকে আঁকড়ে ধরে বাঁচে, আপনি তাকে টাকা পাওয়ার ব্যবস্থা করে দেন। আপনি না, আপনি চলে গেলে সে তখন অন্য রাজনৈতিক দলকে ধরবে টাকার ব্যবস্থা করার জন্য। একটা ডাক্তার ধরবে? কোনোদিন হয় না এটা। বলছি একই সাথে স্যার, যে কজন ছাত্র নেতা রীতিমতো আন্দোলন করেছিল, সায়ন লাহিড়ী বলে আরো শুভঙ্কর, তাদের সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে। পুলিশের ক্ষমতা আছে অ্যারেস্ট করার, পুলিশের ক্ষমতার প্রয়োগ করছে, নির্বিচারে করছে, অকারণ করছে। একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ সেটাকে অশান্তিপূর্ণ করে তোলে লাঠিবাটি চালিয়ে। এবার সেটাকে দেখানো হচ্ছে যেখানে অশান্তি করতে এসেছিল, কেউ অশান্তি করতে আসে, অধিকাংশই ছাত্র। আর কিছু তো সাধারণ লোক বেরিয়ে পড়বেই এই ডাকে। বলছে গার্জিয়ানরা সব এসেছিল, এত বয়সী গার্জিয়ান, এত বড় বড় লোক। গার্জিয়ানরা আসতে পারেন। যদি গার্জিয়ানরা মনে করেন যে আমার ছেলে কোথায় যাচ্ছে বা মেয়ে কোথায় যাচ্ছে, আমি তাকে পাহারা দিয়ে রাখবো, দেখবো, গার্জিয়ানরা আসতে পারেন, তো অসুবিধা কিছু নেই।